সো হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা হলিউডে জনপ্রিয় সার্ভাইভাল একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর সিনেমার নাম হচ্ছে দ্য শ্যালোজ। আর এই সিনেমাতে আমরা দেখব একটি মেয়ে সমুদ্রের মাঝে একটা মরা তিমি মাছের উপর ফেসে গিয়েছে। আর সেখানে একটা বড় হোয়াইট শার্ক তাকে খাওয়ার জন্য পিছু লেগে রয়েছে। তো এই সিচুয়েশন থেকে ওই মেয়ে কি বাঁচতে পারবে কি পারবে না সেটাই আমরা এই মুভিতে দেখতে চলেছি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের একটা সিরিজ দেখানো হয়, যেখানে একটা বাচ্চা ফুটবল খেলছিল। আর তারপর সে একটা হেলমেট পানিতে ভাসতে দেখে, যেটার মধ্যে একটা ক্যামেরা লাগানো ছিল। এরপর সে ক্যামেরা রেকর্ডিং দেখতে শুরু করে। আর এই ক্যামেরাতে কিছু ভিডিও ব্লার করা বা ঢেকে দেওয়া ছিল, যেখানে একটা হোয়াইট শার্ক মানুষকে খেয়ে ফেলছে। তো এগুলো দেখে ওই বাচ্চাকে খুবই ভয় পেয়ে যায় এবং ওই হেলমেটটি নিয়ে পালিয়ে যায়। তো এরপর সিন শিফট হয় এবং এখানে আমরা এই সিনেমার মেইন চরিত্র ন্যান্সিকে দেখতে পাই, যে একজন আমেরিকান মেডিকেল স্টুডেন্ট। আর তার মা ক্যান্সারের কারণে মারা গিয়েছে। আর যে কারণে সে খুবই দুঃখী ছিল এবং সে তার মাইন্ড ফ্রেশ করার জন্য মেক্সিকোর একটু সি বিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ন্যান্সিকে সেই বিচে নিয়ে যায় এবং বলে, এটা তো আমারই এলাকা। তো রাস্তায় ন্যান্সি তার বন্ধু চ্যাটের সাথে কথা বলে, কারণ তার বন্ধুর আসার কথা ছিল। কিন্তু ওর বন্ধু এত পরিমাণ নেশা করছে যে ও আর আসতে পারেনি। তো কিছুক্ষণ পর ন্যান্সি সেই সি বিচে পৌঁছায় এবং দেখতে পায় সেই বিচটি অনেক সুন্দর। আর ন্যান্সির এই মুহূর্তে এরকম মনোরম একটা পরিবেশই দরকার ছিল। তো যাই হোক, ন্যান্সি আবার সার্ফিং করার জন্য প্রস্তুত হয়, তার স্যুট পরে নেয় এবং বেরিয়ে যায় সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দেওয়ার জন্য। তো কিছুক্ষণ সার্ফিং করার পর দেখতে পায় সেখানে আরও দুজন সার্ফিং করছে। আর এটা দেখে সে অনেক খুশি হয় এবং তাদের সাথে কমিউনিকেশন করে। আর চারপাশে এত শুনশন এলাকা হওয়াতে একা থাকার থেকে দুজনের সঙ্গী পাওয়া অনেক বেশি ভালো। তো এই ছেলেরা তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কোথা থেকে এসেছো? আর এই বীচ সম্পর্কে তো কেউ জানে না, তুমি কিভাবে জানলে? তখন ন্যান্সি বলে, আমি আমেরিকা থেকে এসেছি, আর এই জায়গা সম্পর্কে আমাকে আমার সবচেয়ে স্পেশাল মানুষ বলেছে। মানে তার মায়ের কথা বোঝায় আর কি। তো এরপর ন্যান্সি ওই লোক দুটোকে বলে, এই বীচ সম্পর্কে আমাকে এমন কিছু তথ্য দাও যেটা আমি জানি না। তো ওই দুই ছেলে আবার ন্যান্সিকে বলে, এখানে দুটো পাথরের শিলা আছে যেগুলো দিনে কয়েক ঘন্টার জন্য একেবারে পানির নিচে চলে যায়। মানে সমুদ্রে পানি একটু বেড়ে গেলে যে দুটো পাথর রয়েছে সেই দুটো পাথর পানির নিচে চলে যায়। তো আরও কিছু কথা বলে ওদের কনভারসেশন ওখানেই শেষ হয়ে যায়। তারপর এই ছেলে দুটো আর ন্যান্সি সার্ফিং করতে শুরু করে দেয়। তো সার্ফিং শেষে কিছুক্ষণ পর ন্যান্সি সমুদ্র পাড়ে আসে এবং আবার সার্ফিং করার জন্য সমুদ্রে নেমে পড়ে। তো সার্ফিং করতে গিয়ে ন্যান্সি আবার ওই লোক দুটোকে দেখতে পায়। তখন ওই ছেলে দুটো ন্যান্সিকে বলে, এখান থেকে আমাদের দ্রুত যেতে হবে, কারণ কিছুক্ষণ পর এখানে অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকারে সার্ফিং করা অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার। তখন ন্যান্সি বলে, আমি আরও কিছুক্ষণ সার্ফিং করতে চাই। তো আবার ন্যান্সি এবার একা একটা সার্ফিং করা শুরু করে দেয়। আর এবার সার্ফিং করার সময় ওর নিচে কিছু একটা অনুভব করতে পারে, আর দেখতে পায় একটা ডলফিন ওর পাশ দিয়ে লাফাচ্ছে। তো ন্যান্সি ওই ডলফিনগুলোকে দেখে অনেক খুশি হয় এবং রিল্যাক্স ফিল করে। আর ডলফিনের পিছনে এসে সেখানে একটা মৃত তিমি মাছ দেখতে পায়, আর যেটাকে কিছু সামুদ্রিক পাখি খাচ্ছিল। তো ন্যান্সি এবার ওই তিমি মাছের কাছে যাচ্ছিল, কিন্তু অতিরিক্ত দুর্গন্ধের কারণে ন্যান্সি আর যেতে পারে না। কিন্তু তখনই একটা বড় ঢেউ আসতে লাগে। তো ন্যান্সি আবার ওই বড় ঢেউ দেখে অনেক খুশি হয় এবং সার্ফিং করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু সে যখন সার্ফিং করছিল তখন তার বোটটা কোনো একটা প্রাণীর সাথে ধাক্কা খায় এবং ন্যান্সি পানিতে পড়ে যায়। আর তারপর ন্যান্সি কোনোভাবে তার সার্ফিং বোটটা ধরে ওপরে ওঠার চেষ্টা করে। আর তখন আমরা দেখি ওই প্রাণীটি ন্যান্সির পা ধরে নিচের দিকে টানতে থাকে এবং ন্যান্সির পা মারাত্মকভাবে জখম করে যায়। কিন্তু ন্যান্সি কোনো রকমে ওপরে উঠতে পারে এবং আমরা দেখতে পাই ন্যান্সির পা খুব বাজেভাবে কেটে গিয়েছে এবং ন্যান্সি অনেক চিৎকার করতে থাকে এবং সাহায্য চাইতে থাকে। কিন্তু দূরে থাকার কারণে কেউ ন্যান্সির চিৎকার শুনতে পায় না। তো উপায় না পেয়ে ন্যান্সি আবার ওই প্রাণী থেকে ছুটে ওই মরা তিমি মাছের দিকে ছুটতে থাকে এবং কোনো মতে সে ওই তিমি মাছের উপরে উঠে নিজের জীবন বাঁচায়। আর সেখানে উঠে ন্যান্সি তার বেল্ট দিয়ে তার পা বেঁধে দেয় যেন রক্ত বের হওয়া আটকাতে পারে। আর তারপর ন্যান্সি চারপাশে লোকজন খুঁজছিল সাহায্য চাওয়ার জন্য। আর তখনই ওই দুই ছেলেটা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। আর ন্যান্সি তাদের কাছে সাহায্যের জন্য অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু ওরা অনেক দূরে থাকায় ন্যান্সির চিৎকার শুনতে পায় না এবং ফাইনালি তারা সেখান থেকে চলেই যায়। তো ন্যান্সি এবার পুরোপুরি হতাশ হয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। আর তখন সে দুটো পাথর দেখতে পায়, আর অন্য জায়গায় একটা সামুদ্রিক মাপকাঠি বা বয় দেখতে পায়। আর ওটা হচ্ছে সমুদ্রের পানির লেভেল চেক করার জন্য একটা মাপকাঠি। তো যাই হোক, ন্যান্সি পুরো সমুদ্রে একা ফেসে গিয়েছিল। আর এখনই যদি ও কিছু না করে তাহলে ধীরে ধীরে রাত হয়ে যাবে, আর তাতে ওর বাঁচা আরও কঠিন হয়ে যাবে। তো ন্যান্সি যখন ভাবছিল ওই লোহার মাপকাঠি বা বয়তে চলে যাবে, তখনই একটা শার্কের পাখনা দেখা যায় যেটা ওর দিকে এগিয়ে আসছিল। আর ন্যান্সি বুঝতে পেরেছিল এই শার্কটাই তার উপর আক্রমণ করেছে। আর ওই শার্কটা তিমিকে জ্বলে আঘাত করে, কিন্তু তার আগেই ন্যান্সি সমুদ্রে ঝাঁপ দেয় আর অনেক দ্রুত সাঁতরাতে শুরু করে। কিন্তু শার্কটা ওর পিছেই পড়ে রয়েছে। বাট ন্যান্সির ভাগ্য এতই ভালো ছিল যে ও কোনোভাবে ওই শিলার ওপরে উঠতে পারে এবং অনেক ঝামেলার পরে তার প্রাণ কোনোভাবে বাঁচিয়ে নেয়। কিন্তু ন্যান্সির বিপদ তখনও কাটেনি। তার পায়ে যে আঘাতটা লেগেছে সেটার কারণে সেখান থেকে অনবরত রক্ত পড়ছিল, যার ফলে ধীরে ধীরে সেটা আরও খারাপ আকার ধারণ করে। আর আমরা জানি যে ন্যান্সি একজন মেডিকেল স্টুডেন্ট, তো জানে যে এমন পরিস্থিতি হলে কি করতে হবে। তো এরপর আমরা দেখি ন্যান্সির যে কানের রিং রয়েছে ও সেটা বের করে, আর সে চেইন দিয়ে আর রিং দিয়ে ওর কাটা পা সেলাই করে নেয়।
আর এর সাথে ন্যান্সির যে সার্ফিং জ্যাকেটটা ছিল সেটাও তার পায়ে বেঁধে দেয়, যাতে করে তার রক্ত পড়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো আস্তে আস্তে রাত হয়ে যায়, আর ন্যান্সি ভাবে ওই শার্কটা এখান থেকে চলে গিয়েছে। তাই ন্যান্সি আবার সিদ্ধান্ত নেয় ওই সার্ফিং বোর্ডটি নিয়ে সে এখান থেকে বেরিয়ে পড়বে। তো ন্যান্সি যখন ধীরে ধীরে সাঁতার কাটতে চাচ্ছে ওই বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই আবার সেই শার্ককে দেখতে পায়। আর শার্কটি ন্যান্সির পায়ে রক্তের ঘ্রাণ পেয়ে ওর দিকে দ্রুত এগিয়ে আসছিল। আর এবারও ন্যান্সি কোনোরকম ওর জীবন বাঁচিয়ে ওই শিলার উপরে পুনরায় চলে আসে। কিন্তু ন্যান্সি জানে এই শিলার উপরও বেশিক্ষণ থাকতে পারবে না, তার কারণ সমুদ্রের পানির লেভেল বাড়লে এই শিলাটি পানির নিচে চলে যাবে। আর তাই ন্যান্সির কাছে এবার কিছু ঘন্টা সময় রয়েছে, না হলে এরপর শিলাটিও ডুবে যাবে আর হাঙরটি ন্যান্সিটি খেয়ে ফেলবে। তো যাই হোক, ওই লবণাক্ত পানিতে নামার কারণে ন্যান্সির পায়ে এবার মারাত্মক ব্যথা অনুভূত হচ্ছে এবং ব্যথা সহ্যের বাইরে চলে যাচ্ছে। তো এর কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। তো ন্যান্সি দেখে কালকের ওই 2 জন লোক আবারও সার্ফিং করতে এসেছে। মানে প্রথমে আমরা যে 2টা ছেলেকে দেখলাম ওরা আর কি। তো ন্যান্সি তাদের সার্ফিং করতে দেখে চিৎকার করে বলে, এখানে এসো না, এখানে শার্ক বা হায় রয়েছে। কিন্তু ওরা বলে এখানে আমরা কখনোই কোনো শার্ক দেখিনি। আর তারা ন্যান্সির কথা হেসে উড়িয়ে দিয়ে অনেক আনন্দের সাথে সার্ফিং করতে থাকে। আর তখনই শার্ক এসে ওই 2টার মধ্যে ফর্সা যে ছেলেটা ছিল ওইটাকে শিকার বানিয়ে ফেলে। তো এটা দেখে অন্য ছেলেরা মারাত্মক ভয় পেয়ে যায়। তো সে ভয় পেয়ে ন্যান্সির দিকে আসছিল। তো সাঁতার কেটে অর্ধেক রাস্তায় আসার পর ও গায়েব হয়ে যায়। আর সেটা দেখে ন্যান্সি ভাবে ওকে শার্ক নিয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে ছেলেটি ন্যান্সির কাছে পৌঁছে যায় আর ন্যান্সি ওকে ধরে ফেলে। কিন্তু যখনই ওর হাত ধরে ওপরে তুলতে যাবে তখনই শার্কটি নিচ থেকে ওকে টেনে নিয়ে যায়। তো চোখের সামনে এমন একটা মৃত্যু দেখে ন্যান্সি পুরোপুরি হতাশ হয়ে যায় এবং এটা দিয়ে চোখের সামনে সে 3জনকে মরতে দেখল। কিন্তু তারপরেও ন্যান্সি আবার নিজেকে সাহস যোগায় এবং এবার সে ওই হাঙ্গরটিকে অবজার্ভ করতে থাকে। মানে শার্কটি কত দূর যাচ্ছে, কোথায় কোথায় ঘুরছে, শার্কের গতি কত এবং কখন কখন গোল গোল চক্কর দিচ্ছিল। তো সবকিছু অবজার্ভ করে ন্যান্সি একটা ক্যালকুলেশন করে। ন্যান্সি যদি এখন পানিতে নামে তাহলে শার্ক যেখানে রয়েছে সেখান থেকে এখানে আসতে মোট 30 সেকেন্ড সময় লাগবে। তার মানে পানিতে নামার পর ওর কাছে 30 সেকেন্ড সময় থাকবে কিছু একটা করতে। তো ন্যান্সি এবার পানিতে একটা হেলমেট দেখতে পায়, যেটা ওই সিলেটের ছিল আর যেটার সাথে একটা ক্যামেরা লাগানো ছিল। আর তাই এবার ন্যান্সি ওটা নিতে চায়। তো ন্যান্সির কাছে সময় ছিল মাত্র 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ডের মধ্যে ওই হেলমেটটি আনতে হবে, না হলে শার্ক চলে আসবে। তো ন্যান্সি সাহস করে এবার পানিতে নামে আর হেলমেটটি নিয়ে অন্য একটা শিলার ওপর চলে যায়। কিন্তু ওই শিলাটি এই শিলার থেকে অনেকটা নিচু ছিল, মানে অনেকটা পানির ওপর ভেসেছিল। আর তখন শার্কটি এসে ওর ওপর আক্রমণ করে দেয় আর ন্যান্সি এবার আবারও পানিতে পড়ে যায়। কিন্তু পানির নিচে অনেক ধারালো পাথর ছিল, যার কারণে ওই শার্কটি ওখানে আটকে যায়। তারপর ন্যান্সি আবার সে পুণ্যে শিলায় চলে আসে আর সেখানে এসে ন্যান্সি হাসতে থাকে, কারণ 30 সেকেন্ডের মধ্যে সে মারা পড়তে পারত, বাট অল্পের জন্য জানটা বেঁচে গিয়েছে। তো এরপর ন্যান্সি ওই ক্যামেরাটা হাতে নেয় আর হাতে নিয়ে কথা বলতে শুরু করে এবং বলে, আমার নাম ন্যান্সি এবং আমি এখানে একটা মরা তিমির ওপর আটকে রয়েছি। আর এখানে একটা হাঙর রয়েছে যেটা আমার চারপাশে ঘুরছে এবং সেটা আমার ওপর আক্রমণ করছে এবং আমি এখান থেকে বাঁচার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না এবং আমার চোখের সামনে 3 জন লোককে মেরে ফেলেছে ওই হাঙরটা। আর এরপর ন্যান্সি ও বাবা আর ছোট বোনের জন্য মেসেজ রেকর্ড করে, কারণ ও যদি এখন মারা যায় তাহলে অন্তত ওই ভিডিওটা যেন ওর বাবা আর বোনের কাছে পৌঁছাতে পারে। আর ন্যান্সি সেখানে বলে, আমি এখন অনেক বিপদে রয়েছি, কিন্তু আমি সাহস হারাতে চাই না, কারণ আমি তোমাদের আরেকবার দেখতে চাই আর আমি এখনই বয় টাওয়ারটার কাছে পৌঁছাবো। আর তুমি ঠিকই বলেছ, আমি আমার মায়ের মতোই অনেক বড় যোদ্ধা হব। আর আমি কখনো ভাবিনি আমি তোমাদের এত মিস করব। আর তোমরা ভেবো না যে আমি এখানে একা, আমার সাথে এখানে একটা সাথী রয়েছে যে আমার মতো আহত অবস্থায় পাথরের আটকে রয়েছে। অ্যাকচুয়ালি ন্যান্সি এখানে ওই পাখিটার কথা বলছে। আর এগুলো বলতে বলতে ন্যান্সি কান্না করে দেয় এবং এরপরও কোনোভাবে নিজেকে সামলে নেয়। তো এগুলো রেকর্ড করে ন্যান্সি ওই হেলমেটটিকে কিনারার দিকে ছেড়ে দেয়, যেন কেউ একজন ওই হেলমেটটি পেলে ওকে সাহায্য করতে পারে। এরপর ন্যান্সি ওই পাখিটিকে ট্রিটমেন্ট করে সুস্থ করে দেয়, কিন্তু তবুও পাখিটি উঠতে পারছিল না। এরপর ন্যান্সি তার সার্ফিং বোর্ডের ভাঙা অংশে ওই পাখিটিকে বসিয়ে সেটাকে ভাসিয়ে দেয়, যেন সেটা আস্তে আস্তে কিনারার দিকে পৌঁছাতে পারে। আর ন্যান্সির কাছে আর কিছুমাত্র সময় রয়েছে, কারণ ওই পাথরটি সমুদ্রের লেভেলের জন্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। আর পাথরটা যদি একবার ডুবে যায় তাহলে হাঙরকে খেয়ে ফেলবে। তো বাঁচার একমাত্র উপায় এখনও এই লোহার বয় টাওয়ারে যেতে হবে, কিন্তু ওখানে যেতে ওর 30 সেকেন্ডের থেকেও অনেক বেশি সময় লাগবে, আর ততক্ষণে হাঙরকে অবশ্যই খেয়ে ফেলবে। আর এছাড়া ওর হাতে আর কোনো উপায়ও নেই। আর ওই মুহূর্তে অনেকগুলো জেলিফিশ সমুদ্রে ভেসে ওঠে। আর জেলিফিশ কিন্তু অনেক ডেঞ্জারাস। এটা দেখতে অনেকটা ফুলের মতো মনে হলেও এটা অনেক বিষাক্ত। আর সমুদ্রের বাকি সব প্রাণী জেলিফিশ থেকে একটু দূরেই থাকে। তো এই জেলিফিশ সম্পর্কে ন্যান্সি একটা তথ্য জানত, আর সেটা দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে।
আর তাই ও সিদ্ধান্ত নেয় এই জেলিফিশের মধ্য দিয়েই ওই টাওয়ারে পৌঁছাবে, কারণ এই জেলিফিশের মধ্যে এসে ওই শার্ক কখনোই ওকে হামলা করবে না। তো এরপর ন্যান্সি সমুদ্রে নেমে ওই জেলিফিশের মধ্য দিয়ে ওই টাওয়ারের দিকে যেতে শুরু করে, আর তখনই শার্কটি এসে ন্যান্সির ওপর আক্রমণ করে। কিন্তু জেলিফিশ থাকার কারণে ন্যান্সির কাছে আসতে পারে না, আর ন্যান্সি কোনো রকমে ওই বয় টাওয়ারে এসে পৌঁছায়। তো ন্যান্সি যখন ওই বয় টাওয়ারে উঠতেই যাবে, তখনই শার্ক এসে ওই টাওয়ারে ধাক্কা মারে, যার কারণে ন্যান্সি যে লোহার হাতলটা ধরেছিল সেটা ভেঙে যায় এবং ও গিয়ে সরাসরি শার্কের শরীরে পড়ে। আর তখন বুদ্ধি করে ন্যান্সি ওই লোহার হাতলটি দিয়ে শার্কে আঘাত করে এবং আবারও ওই বয়ের উপরে উঠে যায়। আর ওই বয়ের মধ্যে একটা বক্সে ফ্লেয়ার গান ছিল, সেই গান মারে, কারণ তাস দিয়ে একটা জাহাজ যাচ্ছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, শিপটি ন্যান্সিকে খেয়াল না করে অন্যদিকে ঘুরে চলে যায়। তারপর ন্যান্সি খেয়াল করে তিমি মাছের চারপাশে তেলের মতো কিছু একটা রয়েছে। অ্যাকচুয়ালি তিমি মাছ যখন মারা যায় তখন ওর শরীর থেকে তরল কিছু একটা বের হয়, আর যেটা অনেকটা তেলের মতো কাজ করে। তো এটা দেখে ন্যান্সি এবার ফ্লেয়ার গান দিয়ে ওই তেলের ওপরে গুলি করে, যার ফলে পানির ওপরে আগুন ধরে যায় এবং শার্কটিরও আগুন ধরে। কিন্তু তাতে শার্কের কিছুই হয় না, উল্টো শার্ক আরও গেলিয়ে যায় আর ওই বয় টাওয়ারকে জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে। তারপর ন্যান্সি ওই বয় টাওয়ারের মাঝখানে ঢুকে যায়। আর তখন ন্যান্সি ওই বয় টাওয়ারে সিকল দেখতে পায়, যেটা একেবারে পানির নিচে ওই পাথরের সাথে সংযুক্ত, যেন বয় টাওয়ারটি ভাসতে ভাসতে অন্য কোথাও চলে না যায়। আর সেই পাথরের সাথে অনেক বড় বড় রডও ছিল। তো এটা দেখে ন্যান্সির মাথায় একটা আইডিয়া আসে। তো ন্যান্সি এবার দ্রুত ওই সিকল ধরে ওই পাথরের দিকে যেতে থাকে, আর সেটা এবার শার্ক দেখে পুরোদমে ন্যান্সির পিছু করতে থাকে। তো ন্যান্সি যখন ওই রডের কাছে চলে আসে তখন দ্রুত ওর দিক পরিবর্তন করে, আর হাঙর তো পুরো ফোর্স দিয়ে ওর পিছু করছিল, আর তাই ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সরাসরি গিয়ে ওই রডের ওপরে পড়ে। আর ওই রডগুলো শার্কের এপাশ ওপাশ দিয়ে ঢুকে যায়, আর হাঙরটি সেখানেই মারা যায়। আর এদিকে আমরা দেখি ন্যান্সি ভিডিও রেকর্ড করে যে হেলমেটটি কিনারার দিকে পাঠিয়েছিল সেটা সমুদ্রের কিনারায় পৌঁছেছে, এবং সিনেমার শুরুতে আমরা যে পাশের ছেলেটিকে দেখেছিলাম ফুটবল খেলছে, সে ওই ক্যামেরাটা পেয়েছে। আর এই সিনটা আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। তো ওই ক্যামেরা নিয়ে ওই ছেলেটি তার বাবাকে দেখায়। তো এরপর ওই ছেলেটির বাবা বিচে পৌঁছায় আর ন্যান্সিকে উদ্ধার করে। আর মুভিটি এভাবেই এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে মুভিটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।